বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কিনা, করলে তা কত? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ফেব্রুয়ারি 2026 মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,067.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি বৎসর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয় 1,04,000 কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে 9 এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 1,12,761 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 108%। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নেয়া ঋণ 68,229 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। মাননীয় স্পিকার, অন্যদিকে রাজস্ব আদায়ে অর্থ বছরে 8 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 71,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এবার নতুন কোনো পরিকল্পনা নিচ্ছি কিনা, করের আওতা বাড়ানো হচ্ছে কিনা এবং হলে সেটি কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে ঋণের কথা বলা হচ্ছে সেটা মূলত বিগত আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 2 মাস এর মতো সরকারে এসছে, সুতরাং এটা ক্যারি ওভার হচ্ছে আগে থেকে, সুতরাং এই সংখ্যাটা এখানে বোধহয় প্রযোজ্য না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা। এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। তো সুতরাং ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি। এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নামিয়ে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওরড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। মাননীয় সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 4, সরাসরি প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল
92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, আর 2 নম্বর প্রশ্ন আছে কিনা, এবং এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই, এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই, এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে পালিয়ে গিয়েছে সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে, এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য। একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমি যে নোটিশটি দিয়েছি সেটা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এবং জ্বালানি তেলের যে সংকট সে বিষয়টা নিয়ে। আপনি জেনে থাকবেন যে আমরা বৈশ্বিকভাবে একটা সংকটের মধ্যে আছি, একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, তার প্রেক্ষিতে বাংলাদেশে একটা জ্বালানি সংকটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা খবরাখবরে নানা ধরনের খবর দেখছি যে আমাদের যে তেল সংকট সেখানে কৃত্রিম কিছু বিষয়ও আছে, সেই বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ কি সেটা আমরা এখনো পর্যন্ত ভালো করে জানি না। আমরা একটা বিষয়ে গতকাল আলোচনা হয়েছে যা এখানে আলোচনা হবে জ্বালানি সংকটের বিষয় নিয়ে, সেই সময়টাতে সরকারি দল বিরোধী দল আমরা পরস্পর আলোচনা করব, কিন্তু হঠাৎ করে যে এলপিজির দামও বাড়ায় দেওয়া হলো। আমাদের যারা রান্নাবান্নার কাজ করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে তারা করতে পারবেন না যদি এইভাবে এলপিজির দামগুলো বাড়তে থাকে। এই কারণে আমরা সরকারের কাছে এই বিষয়টাতে আহ্বান জানিয়েছি যাতে করে যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। যেভাবে ওভারনাইট তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া হলো, এটা জনজীবনে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছে সেই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। আন্তর্জাতিক পর্যায়ে কথা বলে এবং দেশীয় যে সংকটগুলো আছে, মজুতদারি চলছে, বিভিন্ন জায়গায় সরকারের কিছু ফেলিওর আছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে যাতে করে এলপিজি সহ অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলোর দাম একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসা যায়। সরকার বলছিল যে তারা দাম বাড়াবে না, কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে, বা যে পরিস্থিতিতে তারা দাম পেয়েছে এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি যে দাম কমিয়ে নিয়ে এসে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতা সহ সকল সম্মানিত সংসদ সদস্যের জন্য একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। দীর্ঘদিন মাননীয় সংসদ সদস্যের একটা দাবি ছিল যে মাননীয় সংসদ সদস্যরা উপজেলা পরিষদে গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না, তারা কোথাও বসতে পারে না। এ ব্যাপারে কয়েকদিন আগে একজন মাননীয় সংসদ সদস্য দাবি করলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাকে নির্দেশনা দিলে আমি স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম স্যারের পরামর্শক্রমে প্রত্যেক উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম সহ আসবাবপত্র সহ মাননীয় সংসদ সদস্য মন্ত্রীদের বসবার জন্য একটি রুম প্রস্তুত করে দেওয়ার জন্য আজকেই আমরা জিও ইস্যু করেছি, ইউনোদের নামে আদেশ দিয়েছি, এবং অচিরেই নতুন ভবনে এবং পুরাতন ভবনে যেখানে যে অবস্থায় আছে সেখানেই এই কক্ষর নামটি হবে পরিদর্শন কক্ষ। কারণ
মাননীয় সংসদ সদস্যের নামে রুম বরাদ্দর বিধান নাই। এই কারণে পরিদর্শন কক্ষ নামে এই কক্ষটি থাকবে। মাননীয় এমপিরা ওখানে বসে তাদের প্রয়োজনীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সময় ব্যয় করতে পারবেন। এবং উল্লেখ্য, কোনো মাননীয় সংসদ সদস্য যদি 2টি উপজেলা থাকে, 3টি উপজেলা থাকে, 4টি উপজেলা থাকে, সমস্ত উপজেলাতেই তারা অফিস থাকবে এবং বসতে পারবেন তারা। আমি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দেওয়ার জন্য সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সবাইকে একটি করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং মাননীয় সংসদ সদস্য অনুরোধ করব, আজকের তারিখে জিওটি আদেশটি জারি হয়েছে, আপনারা ইউনোদের সাথে কথা বললেই দ্রুততম সময়ের মধ্যে কক্ষটি আপনাদেরকে রেডি করে আপনাদের ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় স্পিকার।